আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার মাটির রান্নাঘরে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন যে মাটির নিচের আলু নিয়ে আজকে হাজির হয়েছি। আর এই আলুগুলো রান্না করব, কিভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিওতেই দেখতে পাবেন। তো বিশেষ করে এই আলুগুলো মাটির নিচেই হয়। মাটির নিচে ছোট একটা আলু লাগাতে হয়। আর এই আলুগুলো আস্তে আস্তে বড় হয়ে কিন্তু এই সাইজের হয়। আর এগুলো কিন্তু খেতেও ভালো লাগে। তো এই আলুগুলো আমি ২ রকমভাবে রান্না করব। একটা হলো মাছ দিয়ে রান্না করব। আর এই মাছ দিয়ে রান্না করার জন্য আমি কিন্তু চিকন চিকন করে কেটে নিয়েছি, মানে পাতলা করে কেটে নিয়েছি। আর যেটা আমি মোটা করে রান্না করব সেটা হলো আলুর ঝোল করে রান্না করব। এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দেবো যাতে আমার আলুটা গলে না যায়, এই জন্য মোটা করে কেটেছি। আর এখানে আমি জাটকা ইলিশ বলে সেই ইলিশ মাছটা রান্না করব, যাতে আলুটার স্বাদ আরও ভালো লাগে। তো যাক, আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, কারণ এই আলুটা যে কোনো মাছ দিয়ে বা যে কোনো মাংস দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তো মাছ মাংস যে কোনো ২টা দিয়ে রান্না করেন না কেন, এই আলুটার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। তো আপনারাও একবার না হলে ট্রাই করে দেখবেন যে আসলে কতটুকু ভালো লাগে। তো যেহেতু সকাল সকাল চুলায় বসে গেছি, মানে সকাল সকালই আমার রান্না করতে হয়। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি সকাল সকাল রান্না করি। তো আমার যেহেতু আজকে ভাত রান্না করব না, প্রতিনিয়ত কিন্তু আমি ভাত রান্না করি। আজকে আমার ভাত অনেকগুলো বেঁচে গেছিলো, যার কারণে আমি তেলানি দিলাম, মানে তেলে আমি ভাতটা ভেজে নিলাম। আর এই তেলানি দেওয়া ভাতটা কিন্তু অনেক খেতে ভালো লাগে। তো আপনাদের কার কার ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রেসার কুকারে কিন্তু আমার মোটা আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, যেটা আমার আলুর ঝোল হবে। আর এই সাইডে আমি কিন্তু পেঁয়াজ কুচি করে তেলে ভেজে নিব। আর তেলানির কথা তো বলতেই হয় না, যারা আলুর ঝোল বা আলুর রান্না করেন তারা তো অবশ্যই জানেন যে আলুর ঝোল কীভাবে রান্না হয়। আর আমাদের এই এলাকাতে কিন্তু আলুর প্রচলনটা খুব অনেক বেশি বলাই যায়, কারণ আলুর ঝোল, আলুর ভর্তা, আলুর ঘাঁটি এইসব কিন্তু অনেক পছন্দ করে। তো এখানে আমি দিয়ে দিলাম আলুর ঝোলটা, মানে আমি আলুর ঝোলটা তেলানি করে নিব, তেলানি করে রান্না করে নিব। তো এইভাবে আমার দেখতেই পাচ্ছেন যে আমার কালারটা কত সুন্দর এসছে, মাশাআল্লাহ। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন রান্না করার। তো যারা মনে করেন যে না, এই আলু সিদ্ধ হয় না বা এই আলু সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না, তো আমার মতো করে মোটা মোটা করে কেটে নিয়ে প্রেসার কুকারে অল্প একটু সিদ্ধ করে নেবেন, তাহলেই ভালো লাগবে। আর এটা সুন্দর হয়ে সিদ্ধও হয়। তো বিশেষ করে রান্না আসলে শিল্প, আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই রান্না হবে। রান্নার কোনো ধরন নেই, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই কিন্তু রান্নাটা গঠন হবে। তো যাক, এই সাইডে কিন্তু আমি মাছ নিয়ে চলে এসেছি। আর মাছ দিয়ে এই আলুটা রান্না করে নিব। তো এই মাছটা যেহেতু আমি ভাজবো না, বা ভাজলেও খুব একটা ভালো লাগে না, তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব একসঙ্গে বেটে নিয়েছি। আর বেটে নেওয়ার পরে তেলে ভেজে নিব। আর আপনি যতটা ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতে পারেন ততটাই ভালো, কারণ পেঁয়াজ যত ভালো ভাজবেন পেঁয়াজের কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না। এটা কিন্তু দারুণ মজার একটা জিনিস। তো যাক, আমি যেহেতু একাই ভিডিও করি, একাই রান্নাবান্না করি, সেহেতু আমার ভিডিওগুলো কিন্তু একটু সমস্যা হতেই পারে, কারণ আমার ভিডিও যা করে দেওয়ার মতো মানুষ নাই যে ভিডিও করে দিবে। তো আমি নিজেই ভিডিও করি, নিজে রান্না করি, এই জন্যে আমার একটু সমস্যা হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমি লবণ আর ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিব। আর এই মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন তত ভালো লাগে। আমার ভিডিওগুলো যে আপুগুলো দেখেন বা দেখেছেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু মশলা প্রচুর পরিমাণে কষাই। আর কষানোর পর যে তেলটা উপরে উঠে আসে তখন কিন্তু আমি ছেড়ে দিই। তো যাক, এইভাবে আমি হালকাভাবে মশলাটা কষানোর পর মাছগুলো ছেড়ে দিয়েছি। আর মাছগুলো কিন্তু আমি বেশি ভাজা করব না, কারণ ইলিশ মাছ যেহেতু নিজেই খুলে আসবে। তো যাক, আমি বেশি কষাইনি। আর এখানে আমি আলুগুলো দিয়ে দিব, আর ভালোভাবে আলুগুলো দিয়ে হালকা হাতে নেড়ে দিব, কারণ আমি আলুগুলো ভাজিনি বা করিনি। তো যাক, আমি আজকে এই রেসিপিটার পুরাটাই দেখাতে পারলাম না। তো আপনারা এই প্রসেসে রান্না করবেন, ভালো লাগবে। পানি ঢেলে দিয়েই রেখে দিলেই কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হবে, এবং হালকা আঁচে এটা সিদ্ধ করে নেবেন, তাহলে হালকাভাবে সিদ্ধ হয়ে যাবে।
তো আসলে আরও একটা আমি জিনিস নিয়ে এসেছি, যেটা হলো আমার মুরগির ডিম। আসলে আমার মুরগিগুলোর এইরকম সমস্যা হয়ে গেছে, মানে ডিম দিচ্ছে অথচ ডিমটা কিন্তু ভেঙে যাচ্ছে, মানে আপুরা বলেন বা মুরগির খোসা শক্ত না নরম। তো এই যে অবস্থা দেখতেই পাচ্ছেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই যে ডিমটা মানে কিন্তু শক্ত না, এমনি হাত দিয়েই চাপ দিলে কিন্তু ভেঙে যায়। তো এরকম আসলে হয় মুরগির জিঙ্ক বা ভিটামিনের ঘাটতি হয়। তো ভাবলাম যে আপনাদের আমি এই জিনিসটা শেয়ার করে দেখি, কারণ অনেকেই আছেন যারা আমার চাইতে ভালো জানেন আর ভালো পরামর্শ দিতে পারবেন। তো যাক, আমার এই ভিডিওটা দেখার পর হয়তো কারো উপকার হতেও পারে, আবার কারো কাছ থেকে আমি পরামর্শ পেতেই পারি। এই জন্য আসলে ভিডিওটা করা আর এর পাশাপাশি দেওয়া। তো এই খোসাটা যেহেতু অনেক পাতলা, মানে মুরগির ডিম এর যখন আরও 2টা পাড়ছিল তখন কিন্তু আরও পাতলা ছিল আর নিজেই কিন্তু খেয়ে ফেলছিল। তো এইভাবে যদি মুরগি খেয়ে ফেলে বা কারো যদি এরকম মুরগির সমস্যা হয়, তবে অবশ্যই ভিটামিন ওষুধ খাওয়াবেন আর তাদের বাড়তি খাবার দেবেন, কারণ বাড়তি না খাবার দিলে কিন্তু তারা ভিটামিনের ঘাটতি ভোগ করবে আর তখন এইরকম মানে ডিমটা পুরো ডিম দিবে না, অর্ধেক ডিম দিবে। আর অর্ধেক ডিম বলতে কুসুমটা কিন্তু মানে একদম মানে এই যে আলতোভাবে চাপ দিলেই যেমন ভেঙে যাচ্ছে দেখতেই পাচ্ছেন, আর অন্য ডিম কিন্তু ভাঙে না। তো আপনাদের আমি আরও একটা ভালো ডিম নিয়ে দেখাবো যে আসলে ভাঙছে কি না। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার একটা ভালো ডিম, যেটা একদম শক্ত, মানে কোনো চাপ দিলেই মানে দমে যায় না। আর কালারটাও দেখে বুঝতে পারছেন 2টার কালার 2 রকম। তো যাক, আমি আসলে আপনাদের দেখানোর জন্য বিশেষ করে আমার এই ভিডিওটা করা। তো এই যে একটু চাপ দিলেই কিন্তু এটা বসে যায়। আমি কিন্তু খুব জোরে যদি চাপ দিই তাহলে কিন্তু আমার ডিমটা ফেটে একদম রস টস সব বের হয়ে যাবে। তো আমি চাই না যে এরকম রস বের হয়ে যাক। তো এই যে 2টা ডিম আমার দেখতে পাচ্ছেন, তো এর মধ্যে কিন্তু আমি ওষুধ খাওয়াবো আর ওষুধ খাওয়ার পর কিন্তু আমি যে ফলটা পাইছি সেটা কিন্তু আপনাদের দেখাবো। তো ওষুধ খাওয়ানোর বলতে বিশেষ করে তো দেখতেই পাচ্ছেন 2টা ডিমের 2 অবস্থা। তো যাক, কী ওষুধ খাবেন তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ওখানে আমি এই যে এই ওষুধটা নিয়েছি, এই ওষুধটা কিন্তু মানুষের জন্য হয়, আবার হাঁস মুরগির জন্য হয়। আপনারা খাওয়াতে পারেন, সমস্যা নাই। আমার কাছে যেহেতু ছিল না সেহেতু এই ওষুধটাই আমি খাওয়াইছি। তো মুরগির জন্য এই ওষুধটা খুবই জরুরি, বা হাঁস বাদক। এই যে দেখতে পাচ্ছেন ভিটামিন B1 প্লাস B6 প্লাস B12। তো আপনারা এই ওষুধটা খাওয়াবেন। এই ওষুধটা খাওয়ালে আপনারা ভালো ফলাফল পাবেন। মাশাআল্লাহ, আমিও ভালো ফলাফল পেয়েছি। তো যাক, অনেক কথাই হয়ে গেল। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও দেখার পর অবশ্যই লাইক করে দিবেন। যাতে লাইক করলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। তো অবশ্যই আপনারা লাইক করে দিবেন, কারণ আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকে। তো যাক, এই যে আমার এই ওষুধগুলো আমি আমার মুরগিটিকে খাওয়ানোর পর কি অবস্থা, মানে আমি কি ডিম পেয়েছি তাই আপনাদের দেখাবো। কিন্তু ওষুধটা আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দিই। নিউ B1, মানে আপনারা এই ওষুধটা খাওয়াবেন। এই ওষুধটা কিন্তু খুবই ভালো আর মাশাআল্লাহ আমার মুরগির কাজও করেছে। এই জন্য মানে আমি বলতে পারি যে হ্যাঁ, ওষুধটা ভালো। তো যাক, আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন আর দেখবেন। তো এই যে আমার পরের দিনের কিন্তু এই ওষুধটা খাওয়ানোর পরের দিনের ডিম, তো মাশাআল্লাহ ডিমটা কিন্তু অনেক পুরো হয়ে গেছে, মানে অনেক পুরো হয়ে গেছে, মানে ভালো। তো যাক, সব কিছু মিলেই ভালো যে একটা ডিম পাওয়া গেছে, বা সে যে মুরগিটা সুস্থ হয়েছে এটাই অনেক। কারণ যাদের হাঁস মুরগি আছে তারাই তো আশা থাকে যে যেন আমার মুরগিটা ভালো ডিম দেয় বা ভালোভাবে থাকে। তো যাক, আর বেশি কথা বাড়াবো না, বেশি কথাও বলবো না। তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাক, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার ভুল ভ্রান্তি, কথাবার্তায় অনেক ভুল ভ্রান্তি হতে পারে, সব কিছুই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন।
আল্লাহ হাফেজ।